আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস ভাইবা প্রস্তুতিতে গার্হস্থ্য অর্থনীতিতে আমি আছি আপনাদের সাথে। যদিও এর আগে আপনাদের সম্পূর্ণ ক্লাস আমিই নিয়েছিলাম, তো এখন আপনাদের শর্ট সাজেশন হিসাবে আমি কিছু আর কি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি চাই যে আপনারা আসলে সবাই টিকেন। যদিও ২২ জন টিকছেন, ২২ জনের মধ্যে হয়তো ৮ জনই আসবে এখানে গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্টে। তো এখন আমি আসলে আপনাদের সামনে তাও আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে কানিজ ফাতেমা, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, ৪০তম বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডারে আছি, মেধাক্রম তৃতীয়। তো ভাইবা আসলে মোটামুটি আপনারা সবাই তো জব আছেন, অনেকেই জবে আছেন, আবার হয়তো দেখা যাবে যে আপনারা অনেকে জবে নাই বা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভাইবাটা আসলে আপনার সব ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরেন যে এখানে হলো বা না হলো সেটা বিষয় না, সব ভাইবারই আসলে কিছু সাধারণ প্রস্তুতি আমাদের হচ্ছে জানাটা আসলে আবশ্যক, যাতে যেন দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা খুব ভাইভাতে যেন খুব ভালো একটা এক্সপ্রেশন দিতে পারি। কারণ আমরা এটা সবাই জানি মোটামুটি যে প্রথমে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। প্রথম দর্শনে যদি আসলে বোর্ড আমাকে ভালো মতোভাবে যদি একসেপ্ট করে, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আপনি বেশ ভালো পজিটিভ অ্যাটিটিউড আসলে পাবেন বা ভালো একটা ফলাফল হয়তো পাবেন, এখানে পান আর যেখানেই পান আর কি। তারপর আমি সবার জন্যই আসলে আশা রাখছি যে সবাই আসলে ভাইবাতে আসলে ভালো কিছু করুক। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম যে বিষয়গুলো আসলে আমাদের মোটামুটি জানতেই হবে, না জানাই মানে না জানলে নয়। তো প্রথমে হচ্ছে সাধারণ যে ভদ্রতার যে বিষয়গুলো, অনেক সময় আসলে এই জিনিসগুলো আমাদের ভুলে যাই। তো প্রথমে কি করতে হবে দেখেন, প্রবেশের সময় দরজায় নক করবেন, নক করার পরে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। প্রথমে একটা হালকা হাসি দিয়ে তাদের সাথে হচ্ছে সালাম বা শুভেচ্ছা বিনিময় জানাতে পারেন, গুড মর্নিং স্যার অথবা আসসালামু আলাইকুম, ঠিক আছে। তারপরে হচ্ছে চেয়ারে বসার, তারা যতক্ষণ না পর্যন্ত বসতে বলবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি বসবেন না, সেখানেই আসলে দাঁড়ায় থাকতে হবে। এবং তারা যদি বসতে বলেন, চেয়ারম্যান স্যাররা যারা আছেন আর কি, তারপর হচ্ছে বসবেন। বসার পরে তারপর হচ্ছে তখন তাদেরকে একটা ধন্যবাদ জ্ঞাপন করবেন, ধন্যবাদ স্যার। এই তারপরে কি কথাবার্তার সময় আমাদের আসলে যদিও আমার কথার মধ্যে দেখা যায় যে অনেক সময় আঞ্চলিক টান হয়তো বা চলে আসতে পারে, তারপরেও যেহেতু আপনারা ভাইবা দিচ্ছেন, আমি তো ওই স্টেজটা পার করেই আসছি, তো আপনাদের ক্ষেত্রেও আসলে আমি একটু বলবো যে আঞ্চলিক ভাষা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আঞ্চলিকতার যে বিষয়টা এটা একটু আর কি নজর দিবেন, যাতে যেন আঞ্চলিক টানটা আর কি না আসে, ঠিক আছে। আর যে বিষয়গুলো আসলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে শব্দ স্পষ্ট হতে হবে, ভদ্রতা বজায় থাকতে হবে কথার মধ্যে, এবং আত্মবিশ্বাস, কনফিডেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তবে ওভার কনফিডেন্টটা খারাপ। যে প্রশ্নের অ্যান্সারটা আপনি হয়তো না পারতেছেন সেটা ওভার কনফিডেন্টলি আসলে দেওয়ার কোনো দরকার নেই, এতে আসলে ভাইবা বোর্ডে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। তারপরে হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, কিন্তু সেটা যেন চ্যালেঞ্জিং না লাগে, ঠিক ঠিক আছে। মানে মনে হবে যে মানে যার সাথে আপনি আহ, যে প্রশ্ন করতেছে তার সাথে আপনার আই কন্টাক্ট থাকতে হবে। তারপর হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে করা যাবে না কোনো কিছুতে। প্রশ্ন শেষ হলে তারপর হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে। তারপরে হচ্ছে আপনি জানেন না এমন যদি কোনো প্রশ্ন থাকে, আমি আগেই বলছি যে সরি স্যার বা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই উইল ট্রাই টু ফাইন্ড ইট আউট লেটার, এই বিষয়গুলো হচ্ছে বলবেন। তবে যেগুলো আর কি কমন যে বিষয়গুলো, এগুলো অবশ্যই সবাই ভালো একটা ধারণা রেখে যাবেন, ঠিক আছে। তারপর কি কণ্ঠস্বরের যে ভদ্রতাটা এটা আসলে বজায় রাখতে হবে। খুব উঁচু গলায়ও কথা বলবেন না, আবার খুব কি নিচু ভয়েসেও কথা বলবেন না, যাতে জানি যদি বোর্ড যদি শুনতেই না পারে তখন আপনার একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। তারা তখন বলবে যে হয়তো তুমি এখানেই কথা বলতে পারতেছো না, তাহলে ক্লাসে তুমি কিভাবে কথা বলবে, তোমার কথা তো কোনো স্টুডেন্টই শুনবে না। যেমন আমি যে কলেজে আছি সেই কলেজে আমার স্টুডেন্ট আছে ১,০০০ জন। তো ১,০০০ জনের সামনে আমাকে হচ্ছে মানে ১,০০০ জন যেহেতু আছে, পার ক্লাসে দেখা যায় যে ৫০০ স্টুডেন্ট হচ্ছে বসে, পার ক্লাসে যে দুইটা সেকশনে। তো এই
500 স্টুডেন্টকে ম্যানেজ করা, সবসময় তো মাইক্রোফোন থাকেও না, অনেক সময় কারেন্ট চলে যায়, কিন্তু ম্যানেজ তো করতে হবে। তো গলার ভয়েসটাও একটু কি লাউড থাকতে হবে, আবার খুব বেশি লাউড না, যতটুকু আর কি তাদের সামনে তারা যেন অ্যান্সারগুলো বুঝতে পারে, তাদের যেন বুঝতে অসুবিধা না হয়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপর কি আছে, যে বিষয়টা আপনাদের আসলে জানতে হবে, মনোভাব ও আচরণ। আসলে মনোভাবটা আর আচরণটা আসলে কেমন হওয়া উচিত? অবশ্যই নম্র থাকতে হবে, তাদের সামনে একটা পোলাইট আচরণ করতে হবে। তারপর হচ্ছে আত্মবিশ্বাসী থাকতে হবে। তারা হচ্ছে অফিসার হিসাবে যাতে যেন আপনাকে বিবেচনা করতে পারে, এ ধরনের বিষয়গুলো আপনার মধ্যে থাকতে হবে। কোনো প্রশ্নে হাসাহাসি, বিতর্ক, বিরক্তি বা তর্ক করা যাবে না। যে প্রশ্নের উত্তর তারা যেভাবে বলবেন ঠিক সেভাবে আপনাকে মেনটেন করতে হবে। তারা যদি বলে যে এটাই রাইট, আপনিও সেক্ষেত্রে চিন্তা করবেন যে সে তাদের সাথেই একমত হওয়ার। তারপরে নিজের মতামত যদি আপনি দেন তাহলে অবশ্যই সেটা রেফারেন্স দিবেন। যদি যে না আসলে স্যার আমি তো এই বই থেকে পড়ছিলাম, এই বই থেকে এটা আমি শিখেছিলাম, সরি স্যার আমার জানা নেই, আমি উত্তরটা জেনে নেব, ঠিক আছে, এভাবে আপনি শেষ করে দিতে পারবেন। তারপরে কি ধন্যবাদ জানানোর অভ্যাস রাখুন। অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না। ধন্যবাদটা যাতে জানি এটা একটা কনভিন্সিং পাওয়ার, লাস্টে দেখা যায় যে একটা স্মাইল ফেস অথবা থ্যাংক ইউ, এই জিনিসগুলো অবশ্যই একটু মেনটেন করবেন। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আচরণ ও দেহভঙ্গি। আপনার আচরণটা কেমন হওয়া উচিত সেই বিষয়টা আসলে একটু আগে তো বলছি, আচরণ অবশ্যই হচ্ছে ভালো রাখবেন, যাতে জানি আপনার কথা শুনে যেন মনে না হয় যে আপনি তার সাথে তর্ক করতেছেন বা আপনি তাকে কোনো অ্যাডভাইস দিচ্ছেন বা আপনি রাগান্বিত স্বরে কথা বলছেন, এই বিষয়গুলো যেন একটা বারের জন্য মনে না হয়। আর দেহভঙ্গির যে বিষয়টা সেটা আসলে কি কি সেই বিষয়গুলোতে একটু নজর দিতে হবে। যেমন হচ্ছে সোজা হয়ে বসে 2 পা মাটিতে রাখতে হবে, হেলান দিয়ে বসা যাবে না, সামান্য সোজা হয়ে হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, কিন্তু চ্যালেঞ্জিং আকারে না। হাত পা নেড়ে অস্থিরতা দেখানো যাবে না। অর্থাৎ আমরা অনেক সময়, অনেকের একটা বদ অভ্যাস আছে, যদিও আমারও আছে এই অভ্যাসটা, যে অনেক সময় বসলে পা আর কি মানে নাচায় আর কি, বা পা কাঁপে আর কি, ঠিক আছে, মানে কাঁপানো একটা বিষয়, যে এই জিনিসগুলো আসলে ভাইবা বোর্ডে আসলে করা যাবে না। কারণ এতে দেখা যায় যে অনেক সময় ব্যাড ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে, একটা প্রার্থীর ভাইবা বোর্ডে। তারপরে হচ্ছে কি বিদায়ের সময়, বিদায়ের সময় যে জিনিসটা সেটা হচ্ছে ওকে দ্যাটস অল বা থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এই জিনিসগুলো হচ্ছে বললে ভালো। আবার হালকা হাসি দিয়ে হচ্ছে মানে বের হয়ে আসা, কথা বলা, ঠিক আছে, ধীরে ধীরে বের হয়ে আসা। আবার আরেকটা জিনিস মনে রাখবেন যে ভাইবা বোর্ডের যে গেটটা এটা একটু হার্ড থাকে, তো এমন ভাবে আপনাকে লাগাতে হবে যাতে যেন গেটটা যেন আপনার আওয়াজ না হয় এভাবে। আবার যখন আপনি বের হবেন ঠিক সেম প্রসেসটা ফলো করবেন, যে আস্তে করে লাগাই দিয়ে আসবেন, ঠিক আছে। এতে হচ্ছে আপনার প্রতি একটা পজিটিভ একটা অ্যাটিটিউড ভাইবা বোর্ডের তৈরি হবে, যে না আমি এটা ভদ্র, এই জিনিসটা আর কি তৈরি হয়। তারপর হচ্ছে প্রশ্ন উত্তরের সময় যে ভদ্রতা আপনাকে বজায় রাখতে হবে, সেটা হচ্ছে ভদ্রভাবে কথা বলার কিছু উদাহরণ আছে, যেমন ধন্যবাদ স্যার প্রশ্নের জন্য, আমার জানা মতে, তারপরে না পারলে হচ্ছে মাফ করবেন স্যার, প্রশ্নটা যদি আপনি শুনতে না পান সেক্ষেত্রে প্রশ্নটা আরেকবার বলবেন স্যার। তারপরে হচ্ছে ধরেন যে যদি কোনো কিছু আপনার কনফিউশন বিষয় যদি থাকে সেক্ষেত্রে বলবেন যে স্যার আমি আপাতত নিশ্চিত না, কনফিডেন্টলি বলবেন না। যদি যেটা ধরেন যে আপনি নিজেই কনফিউশনে আছেন, এটা হইতেও পারে আবার নাও হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে বলবেন যে তবে যতদূর মনে পড়ে, ঠিক আছে, বা আমি নিশ্চিত নই তবে যতটুকু আমি মনে পড়ছে এটা হতে পারে অ্যান্সারটা। তারপর হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। অনেক সময় দেখা যাবে যে কোনো কোশ্চেন থ্রো করবে যে আপনি কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন, ঠিক আছে, যেমন হইতে পারে যে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা এটাকেই আপনাকে কোশ্চেন করলো, ঠিক আছে, যে আপনার ব্যক্তিগত মতামতটা কি, বা আপনার মানে এটা আপনি কিভাবে দেখছেন। তো কোশ্চেন যদিও করার সম্ভাবনা কম, যেহেতু আপনাদের সাবজেক্টিভ এটা ক্যাডার নিয়োগ, জেনারেল ক্যাডার হলে হয়তো এই কোশ্চেনগুলো হচ্ছে বেশি থ্রো করে, ঠিক আছে। তারপরও অনেক ক্ষেত্রেই আপনাকে ব্যক্তিগত মতামত, কোনো বিষয়ের ব্যক্তিগত মতামত আসলে জানতে চাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি কোনো উত্তর জানা নাই থাকে কখনোই ভুল অ্যান্সার দিবেন না, অবশ্যই সেটা
নিয়েই নিতে হবে যে দুঃখিত স্যার, আমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছি না, বা পরবর্তীতে জেনে নেওয়ার চেষ্টা করব। এই জিনিসগুলো অবশ্যই আপনারা হচ্ছে মেনটেন করবেন, কারণ অনেক সময় ভুল অ্যান্সারে হচ্ছে এটা বোর্ডে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে এ তো ভুল ভাল অ্যান্সার করে, বা কোনো কিছু যে মেনে নেওয়ার ক্ষমতাটা এটা আসলে মানে প্রকাশটা পায় না। ঠিক আছে, তারপরে হচ্ছে পোশাক, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেয়েদের জন্য পোশাক সেটা হচ্ছে সালোয়ার কামিজ, কুর্তা বা শাড়ি, যেটাই পরেন না কেন অবশ্যই সবই গ্রহণযোগ্য, তবে যেন সেটা শালীন এবং পরিপাটি হয়। খুব উজ্জ্বল রং বা ভারী কাজের কাপড় পরবেন না। তারপরে হচ্ছে রং যেমন হচ্ছে কি সাদা, হালকা নীল, প্যাস্টেল বেস ইত্যাদি কালার আপনি পরতে পারেন। তারপর হচ্ছে কি ওড়নাটা অবশ্যই দুপাট্টা সুন্দরভাবে গলা বা কাঁধে গেজে থাকবে, বারবার ঠিক করতে যেন না হয়। ঠিক আছে, আবার চুলের ক্ষেত্রে আপনারা অনেকের যাদের চুল হচ্ছে কাটা আছে সামনে, বারবার চুল আপনি যদি চুলের হাত দেন সেক্ষেত্রে একটা খারাপ একটা ইমপ্রেশন পড়ে আর কি। শাড়ি হচ্ছে পরলে আপনি হালকা সুতির বা সিল্কের সাথে শাড়ি পরতে পারেন। পরিপাটি ব্লাউজ সহ অতিরিক্ত গহনা পরবেন না। ছোট হালকা ইয়াররিং থাকতে পারে, হাতে ঘড়ি, এটাই যথেষ্ট। ঠিক আছে, গলায় কিছু দরকার নাই, যদি চান অনেক সময় মালা টালা মানে মুক্তার মালা, তাও এক পার্লের, অবশ্যই কয়েক পার্লের পরবেন না। একটা সেগমেন্টের পার্লের মালা আপনি পরতে পারেন, সাথে ছোট কানের দুল এরকম পরতে পারেন। তারপর হচ্ছে কি আমি একটা স্যাম্পল দিয়েছি যে এই পোশাকগুলো আসলে আপনারা মানে এই কালারগুলো অ্যাভয়েড করবেন। এগুলো হচ্ছে গর্জিয়াস বা পার্টি শাড়ির মতো, এই জিনিসগুলো আসলে ভাইবা বোর্ডের সাথে যায় না। দেখাই, আমি হচ্ছে কয়েকটা স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আসলে ড্রেস আপের আসলে ধরনটা আসলে কেমন হওয়া উচিত সেটা হচ্ছে এখানে দেয়াই আছে, দিয়ে দিলাম যে আপনারা আসলে সোবার কালারগুলা যেগুলা পরলে আসলে আপনার মানে নিজেকে আরো বেশি মানে গুছানো মনে হয়, বা ভাইবা বোর্ড বা জব সেক্টরে আপনি জব করছেন সেই চিন্তাগুলো হয়, সেটাই হচ্ছে দেখা যাবে আর কি। ঠিক আছে, এই ড্রেস আপগুলো আপনারা মেনটেন করবেন। তো তারপর হচ্ছে যেটা আমি লাস্ট হিসাবে বলতে চাচ্ছি, আসলে ভাইবাটা আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল, ভাইবার আসলে এটা হচ্ছে মানে সাধারণ পার্ট, জেনারেল পার্ট, যে জিনিসগুলো আপনার না জানলেই নয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে প্রথমে আলোচনা করছি। তো তারপরের যে বিষয়গুলা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট রিলেটেড যে বিষয়গুলা, সে বিষয় নিয়ে হচ্ছে এখন আমি আপনাদের সামনে এখন বলবো। তো তার আগে আমি আরেকটু সংক্ষিপ্তভাবে বলে দিই, সেটা হচ্ছে যে এখন বর্তমান সিচুয়েশনে হচ্ছে আপনি কি কি বিষয় আসলে পড়বেন, টপিকগুলো আসলে কি হওয়া উচিত, সেগুলো একটু আপনারা নোট ডাউন করে ফেলতে পারেন। যে আসলে এই এই টপিকগুলা আমরা হচ্ছে এখন শর্ট টাইমে হচ্ছে দেখে নিব। যেমন ধরেন যে বাংলাদেশের ইস্যুগুলা, বর্তমান কি কি ঘটনা হচ্ছে। ঠিক আছে, সাম্প্রতিক যে বিষয়গুলা, সাম্প্রতিক যে দেখা গেছে যে এই যে নির্বাচন, তারপরে হচ্ছে আপনার ধরেন এই যে আপনার একটা কমিটি গঠন হইলো, ঠিক আছে, জাতীয় ঐকমত্য কমিটি, তারপরে হচ্ছে এদের যে কি কি সংশোধন আনতে চাইছে পুরা টোটাল সংবিধানের, ঠিক আছে, সংবিধান সংশোধন, তারপরে হচ্ছে আপনার 9 জনের যে মানে 9টা সেক্টরের যে আপনার 9টা না 11টা সেক্টরের যে পরিবর্তনগুলা, যেমন কোন সেক্টরে হচ্ছে কাকে হচ্ছে উপদেষ্টা হিসাবে আছেন, ঠিক আছে, সেই জিনিসগুলো, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, এটার নাম আপনারা জেনে যাবেন, মেবি আবরার, আশেপাশে কিছু একটা আছে, আবরার, উনি হচ্ছেন বর্তমানে শিক্ষা উপদেষ্টা হিসাবে আছেন মনে হয়। তো এই জিনিসগুলা হচ্ছে আপনারা ভালোভাবে গুগলে সার্চ দিয়ে দেখে যাবেন, বিশেষ করে শিক্ষা রিলেটেড যে বিষয়গুলা, বা শিক্ষানীতি 2010, এই জিনিসটাও আপনারা জানবেন। শিক্ষানীতি 2010-এ আসলে কি কি পরিবর্তনটা আসলে হয়েছে, এই বিষয়গুলো আপনাদের নলেজ থাকাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন করতেই পারে যে শিক্ষানীতি 2010, তারপরে যদি আসে যে এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে একটা শিক্ষানীতি অবশ্যই চেঞ্জ করা দরকার, তো সেক্ষেত্রে আপনার কি মতামত, যে আপনি কি চাচ্ছেন যে আসলে শিক্ষানীতিতে কি ধরনের পরিবর্তন আসলে আপনি চাচ্ছেন, বা
কি ইনক্লুড করা উচিত বা কিভাবে করলে আরো মানসম্মত শিক্ষা, এবার যেরকম পাশের হার হচ্ছে অনেক কমে গেছে, অনেক অধপতন হয়ে গেছে, কিন্তু 53% সারা বাংলাদেশে হচ্ছে পাশের হার হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মতামত কি? সো ব্যক্তিগত মতামতগুলা এখনই আপনারা হচ্ছে নোট ডাউন করে ফেলবেন যে আমি আসলে কিভাবে দেখতেছি, কিভাবে আসলে শিক্ষানীতিটা সাজানো উচিত, বা হচ্ছে পড়াশোনার লেভেলটা আসলে কি কি পরিবর্তন হওয়া উচিত, বা আপনি কিভাবে মনে করতেছেন, এই জিনিসগুলা হচ্ছে আপনারা জেনে যাবেন। বাংলাদেশের রেগুলার যে জিনিসগুলা, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হইতেই পারে, যেহেতু আপনারা যাচ্ছেনই হচ্ছে শিক্ষা ক্যাডার হিসাবে। তো আপনি গেলে এখানে কি ভূমিকা রাখবেন? আপনি গেলে এখানে দেখা গেছে এখন তো পাশের হার হচ্ছে 53%, তো এই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি থাকতে পারে, যে পাশের হার কিভাবে বাড়ানো যায়? এই জিনিসগুলো আসলে আপনারা হচ্ছে দেখে যাবেন। বেসিক্যালি বাংলাদেশ রিলেটেড যে বিষয়গুলো বর্তমানে ঘটছে এই বিষয়গুলা। তারপর হচ্ছে আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলা, আন্তর্জাতিক কি কি হচ্ছে সেই বিষয়গুলাও আপনারা হচ্ছে পাশাপাশি দেখে যাবেন। যা মানে এটা হয়তো আপনার সাবজেক্ট রিলেটেড না, কিন্তু ভাইবা বোর্ডে তো আসলে মেম্বার থাকবে হচ্ছে 3 জন। তো সেক্ষেত্রে আমার ধারণা যে বেসিক্যালি অন্যান্য ক্ষেত্রে তো একজন হচ্ছে চেয়ারম্যান থাকেনি, আর বাকি 2জন হচ্ছে দেখা যায় আপনার হয় অ্যাডমিন ক্যাডার থেকে আসেন, নয়তোবা অন্য কোনো সেক্টর থেকে আসেন, বা অন্য কোনো প্রতিষ্ঠানের হেড আছেন, বা কোনো ভার্সিটি টিচার আছেন, তো তারা হয়তো থাকেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে আপনাদের যখন ভাইবাটা হবে তখন দেখা যাবে যে আপনাদের সাবজেক্ট রিলেটেড মোটামুটি ভাইবা বোর্ডে মেম্বার থাকবে। যেমন আমাদের হোম ইকোনমিক্সের কথা যদি বলি, তাহলে মোটামুটি এখানে 5টা ডিপার্টমেন্ট আছে। এখন 5টা ডিপার্টমেন্টের মধ্যে দেখা যাবে যে কেউ না কেউ হয়তো থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে 5টা ডিপার্টমেন্টের একজন থাকলে সে হয়তো আপনাকে সাবজেক্ট অনুযায়ী হয়তো কোশ্চেন করবে। বাকি 2জন আসলে কোথা থেকে কোশ্চেন করবে, তারা তো আসলে আমাদের সাবজেক্ট সম্পর্কে কিন্তু অবগত না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ধরনের কোশ্চেন, যে আপনাকে হচ্ছে মেন্টাল মানে যে অ্যাবিলিটি, এটা হয়তো আপনাকে টেস্ট করতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আর কি হইতে পারে। যেমন আমারও 40তম বিসিএস এ দেখা গেছে মানসিক দক্ষতা থেকে কিন্তু কোশ্চেন করছে, যদিও আমি জেনারেলে ভাইবা দিছি, জেনারেল আর মানে বোথে ভাইবা দিছিলাম। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসলে আপনাদেরকে থ্রো করতে পারে। এই জন্য আপনারা সাম্প্রতিক আন্তর্জাতিক রিলেটেড, যেমন আমেরিকার বিষয়গুলা, আমেরিকা, রাশিয়া, তারপরে হচ্ছে বর্তমানে ইরান, তারপরে হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিনি, এই জিনিসগুলা একটু হালকা মানে নলেজ নিয়ে নেবেন। ঠিক আছে, আর হচ্ছে যে বিষয়টা আসলে জানা দরকার, সংবিধানটাও তো মোটামুটি পড়ছেন, জানবেন। ঠিক আছে, এটাও তো আপনারা পড়বেন। আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে ভাইবা বোর্ডে আসলে কে যে থাকবেন এটা আসলে আপনি তো জানবেন না। আর 22 জনের যেহেতু টিকছেন, তার মানে একই দিনেই হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। 22 জনের ভাইবাই একদিনেই হবে ধারণা করছি আমি। তো দেখা যাবে যে ভাইবা বোর্ডে যে সাবজেক্টের টিচারই থাকুক, যেমন ধরেন ফুডেরই থাকতে পারে, কথার কথা ধরেন ফুডের থাকলো, বা চাইল্ডের থাকলো, বা রিসোর্সের থাকলো, যেই থাকলো না কেন, দেখা যাবে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার মেজর সাবজেক্ট কোনটা ছিল, যেহেতু আপনি হোম ইকোনমিক্সে পড়াশোনা ম্যাক্সিমামই হোম ইকোনমিক্সে পড়ছেন, হয়তো 2-1জন হয়তো ইডেনে হয়তো বা বদরুন্নেসায় পড়তে পারেন, তো বা অন্য জায়গায় পড়তে পারেন, কিন্তু বেশিরভাগই আমার দেখা মতো হচ্ছে হোম ইকোনমিক্স কলেজেরই বেশিরভাগই আমি দেখছি মানে টিচার হিসাবে, যে বেশিরভাগই দেখা যায় যে টিচার হোম ইকোনমিক্স কলেজ থেকেই আসছে। তো তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার মেজর সাবজেক্ট কোনটা, ফুড নাকি চাইল্ড নাকি এক্সেট্রা। তো তখন দেখা যাবে ভাইবা বোর্ডে যদি আপনার রিলেটেড সাবজেক্ট, মানে আপনি যে সাবজেক্টের পড়ছেন সেই সাবজেক্টেরই টিচার, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে কিন্তু আপনার সাবজেক্ট সম্পর্কে একটা ডিপ নলেজ আপনাকে রাখতে হবে। আর তখন যদি আপনি আপনার সাবজেক্টে যদি আপনি ভালো মতো যদি এক্সপ্লেইন করতে না পারেন, তখন একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। এক্ষেত্রেও আপনার একটা পজিটিভ নেগেটিভ আছে। যদি দেখা যায় যে আপনার ডিপার্টমেন্টের স্যার আর আপনি বসে আছেন, আপনি যদি ভালো অ্যান্সার দেন, তা আপনাকে দেখা যাবে ভাইবাতে এটা 100 হবে না 200 হবে আমি সঠিক জানি না, ভাইবাতে দেখা যেতে পারে যদি 200 হয় আপনাকে 180-90 দিতেও কিন্তু সে কার্পণ্য বোধ করবে না। কিন্তু আবার দেখা গেল যে আপনি ভালো একটা অ্যান্সার করতে পারলেন না, তার ডিপার্টমেন্টেরই, কিন্তু আপনি অ্যান্সার করতে পারেন নাই, তখন আপনাকে হয়তো চিন্তা করবে হচ্ছে যে সে তো হয়তো ক্লাস করতো না, বা সে হয়তো ভালো ভালো হয়তো না।
বা রেগুলার না, বা নিজেই ফাঁকিবাজ ছিল, ঠিক আছে, তখন দেখা যাবে সে আপনাকে একটা ব্যাড কমপ্লিমেন্ট আর কি দিবেন, এবং সাথে আপনার মার্কও কিন্তু কি অনেক কমে যাবে। আর যেহেতু এটা একটা মানে আপনারা যে টিকছেন, এটা কিন্তু একটা জাস্ট লাইক হচ্ছে ডিবি লটারির মতো। আম, কেন বললাম এই কথাটা, কারণ এখানে দেখা যাবে যে আপনাদের হয়তো মার্কিং মানে আপনারা যারা টিকছেন 22 জন, এদের মার্ক হয়তো আপনার 1 বা 0.5 বা সর্বোচ্চ 2-3 আপনার হেরফের হবে, কিন্তু আহ, এর বেশি হওয়ার চান্সই নাই। কিন্তু ভাইবাতে কিন্তু দেখা যাবে যে ফার্স্ট হয়েছেন সেও হয়তো দেখা যাচ্ছে যে আপনি টিকতে পারলেন না, মানে আপনি হয়তো আপনার জবটা হইলো না, কারণ হচ্ছে কি ভাইবা এখানে কিন্তু মেইন আপনার চ্যালেঞ্জই হয়ে যাবে। ভাইবাতে এখানে 10 মার্ক, 20 মার্ক, 50 মার্ক পর্যন্ত যদি 200 মার্কের হয়, 50-80 মার্ক পর্যন্তও কিন্তু কি আপনার ভ্যারিয়েশন তৈরি হয়ে যাবে। সো এই জন্য ভাইবাটাকে অবশ্যই আপনারা সবাই প্রাধান্য দিবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে সংক্ষেপে বললাম যার যার সাবজেক্ট অনুযায়ী, এজন্য হচ্ছে প্রত্যেকের সাবজেক্ট যেটা মেজর সাবজেক্ট, যার হচ্ছে ফুডের সাবজেক্ট, সে ফুড সম্পর্কে বেশ ভালো একটা ডেপথ নলেজ জেনে যাবেন। আর সাথে আদার্স আমি কিছু প্রত্যেকটা টপিক থেকে মোটামুটি কিছু কিছু কোশ্চেন শেয়ার করার চেষ্টা করছি 5টা ডিপার্টমেন্টের থেকেই। তারপর আপনারা হচ্ছে একটু ফার্স্ট ইয়ারের যে বইগুলো এগুলো একটু মানে পড়বেন। আর সাথে হচ্ছে ইন্টারমিডিয়েটের বই, এটা তো আমি আগেই আপনাদেরকে বলেছি, সাজেস্ট করছিলাম মলিনা রানী ঘোষ যে বইটা, এখান থেকে আপনারা হচ্ছে শর্টে মোটামুটি দেখে যাবেন আর কি, যে প্রশ্নগুলো আর কি শর্ট শর্ট যে কোশ্চেনগুলো এগুলো একটু দেখবেন, যাতে জানি আপনার নলেজটা মানে শর্ট কোশ্চেনগুলো যখন করবে তখন যেন আপনি পারেন। এ ধরনের এই বিষয়গুলো হচ্ছে, এটা হচ্ছে সবই দেখবেন, কারণ এখানে সব সাবজেক্টের সম্পর্কেই যেহেতু বিস্তারিত বর্ণনা করা আছে। আর হচ্ছে ওই যে যেটা বললাম যার যার মেজর সাবজেক্ট, যে খাদ্যতে পড়ছেন সে খাদ্য সম্পর্কে সব মোটামুটি একটা ভালো একটা ডেপথ নলেজ জেনে যাবেন। তারপরে যে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টে পড়ছেন সে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে হচ্ছে বেশ ভালো একটা নলেজ নিয়ে নেবেন। আপনার যদি সেই সাবজেক্টের টিচার হয় আপনাকে বেশি কোশ্চেন করতে পারে। তারপরে হচ্ছে রিসোর্সের হলে রিসোর্সের পড়বেন। তারপরে যদি রিলেটেড আর্ট হয়, যেটা আর কি তো শিল্পকলা যেটা ছিল, তো সেই সাবজেক্টের টিচার হইলে আপনি অবশ্যই আপনার সাবজেক্ট সম্পর্কে একটা ডেপথ নলেজ আপনি নিয়ে যাবেন। তারপর হচ্ছে আরেকটা কি ছিল, টেক্সটাইলেরও ঠিক সেম কথা, সবার জন্য একই কথা। আর আমি এখানে কিছু নমুনা প্রশ্ন আপনাদের জন্য, আর বেসিক্যালি হচ্ছে আপনাদের কি কি ধরনের আসলে কোশ্চেন আসলে হইতে পারে, কমন যে কোশ্চেনগুলা সেগুলো সম্পর্কে আমি একটু জাস্ট এখানে আলোচনা করছি। তো প্রথমেই আমি হচ্ছে আলোচনা করছি যে কি গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটা। আসলে কোশ্চেন হইতেই পারে এরকম যে গৃহ ব্যবস্থাপনাটা কি, তো তখন আপনাকে অ্যান্সার দিতে হবে যে পরিবারের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কি মানবীয় ও বস্তুবাচক সম্পদ ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকেই কি বলবে, গৃহ ব্যবস্থাপনা বলবে। এইভাবে আপনারা এক লাইনে এটা অ্যান্সার শেষ করে দিবেন। তারপরে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে গৃহ ব্যবস্থাপনা কি, তখন আপনারা বলবেন যে পরিবার চাহিদার পরিতৃপ্তির জন্য সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করাই হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা। এটা হচ্ছে ইকোনমিক সেক্টর থেকে যদি বলে যে অর্থনৈতিক দৃষ্টিকোণের আলোকে গৃহ ব্যবস্থাপনা কি সেটা বলো। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে প্রেরণা। এটা মোটামুটি আমরা সবাই জানি, প্রেরণা জাস্ট লাইক হচ্ছে মোটিভেশনটাই হচ্ছে কি, এটা প্রেরণা হচ্ছে এমন একটা মনোবল যা মানুষকে হচ্ছে কি কোনো কাজে উদ্বুদ্ধ করে, অর্থাৎ যে কোনো কাজের কারণ আচরণে যা প্রভাব ফেলে সেটাই কি প্রেরণা। মূল্যবোধ এর একটা কমন কোশ্চেন, বিশেষ করে হোম ম্যানেজমেন্টে যারা যদি কেউ থাকেন, একটা কমন কোশ্চেনই থাকবে মূল্যবোধ কি, কমন কোশ্চেনই হচ্ছে মূল্যবোধ। এটা মানে কোশ্চেনটা মনে হয় সবার বেশি পছন্দ, ক্লাসে গেলেও দেখা যেত যে একই কোশ্চেন একই অ্যান্সার, মূল্যবোধ প্রথম টপিকই থাকতো মূল্যবোধ, পড়ার ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আর কি, টিচারদের ক্ষেত্রে আর কি। তো এটা একটু জেনে যাবেন মূল্যবোধটা কি। মূল্যবোধ হচ্ছে আমাদের হচ্ছে আচার আচরণের যে মানদণ্ড, এটাকেই হচ্ছে মূল্যবোধ বলে, অর্থাৎ ব্যক্তির কাছে কাঙ্ক্ষিত ও প্রিয় যেসব বিষয় তার আচরণ ও কার্যকলাপে হচ্ছে প্রভাব ফেলে এবং সন্তুষ্টি আনে, তাই হচ্ছে কি মূল্যবোধ, ঠিক আছে। তারপর যে বিষয়টা এই যে বললাম মূল্যবোধ, আর একটা হচ্ছে লক্ষ্য, মান, এই জিনিসগুলো একটা কমন, বিশেষ করে হোম ম্যানেজমেন্ট থেকে এই কোশ্চেনগুলো একটা কমন কোশ্চেন, এগুলো আপনাকে ধরতে পারে আর কি। মান হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাই হচ্ছে কি মান। তারপর হচ্ছে মানকে আবার কয়েকটা ভাগে আর কি ভাগ করা হয় অনেক, এটা হচ্ছে একটা হচ্ছে কি প্রচলিত মান আছে, নমনীয় মান আছে,
তারপরে হচ্ছে কি গুণগত মান আছে। প্রচলিত মান তো আমরা মোটামুটি জানি, যেগুলো হচ্ছে কি সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ এবং নিয়ম কানুন থেকে সৃষ্ট মানকেই হচ্ছে কি বলবে প্রচলিত মান বলে। আর নমনীয় মানটা হচ্ছে কি পরিস্থিতি ও অবস্থার পরিবর্তনের সঙ্গে যে মান হচ্ছে নির্ধারিত হয় সেটাই হচ্ছে নমনীয় মান। আর হচ্ছে যদি কোশ্চেন করে যে গুণগত মান কি, তখন বলতে হবে যে কোনো কাজের এমন বৈশিষ্ট্য যা হচ্ছে ব্যক্তিকে নিজে মূল্যায়ন দ্বারা নির্ধারণ করে, সেটাই হচ্ছে কি গুণগত মান। আর এই টপিক থেকে আরো কিছু আছে, যেমন হচ্ছে লক্ষ্য কি, তারপরে হচ্ছে লক্ষ্য তো আমরা মোটামুটি জানি আমাদের গোল, তারপরে হচ্ছে কয় ধরনের লক্ষ্য আছে, তাৎক্ষণিক, দীর্ঘমেয়াদী, আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী, 3 ধরনের, স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী। জিনিসগুলো একটু জানবেন, উদাহরণগুলো হচ্ছে জানবেন। তারপরে হচ্ছে কি এটা খুব কমন একটা কোশ্চেন, গৃহ ব্যবস্থাপনার হচ্ছে ধাপ, ঠিক আছে, গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো আসলে কি কি, এটা জিজ্ঞেস করতেই পারে যদি হোম ম্যানেজমেন্ট থেকে আসলে থাকে তাহলে এটা। আর সেই টিচার যদি দেখা যায় যে হোম ম্যানেজমেন্টের না, অন্য ডিপার্টমেন্টের টিচার, তার প্রথম কোশ্চেনই থাকতে পারে এরকম, গৃহ ব্যবস্থাপনা কি আর গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো কি কি। তো তখন বলতে হবে যে কি লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে বা বাস্তবায়ন, আর হচ্ছে লাস্ট কি মূল্যায়ন, ঠিক আছে, অর্থাৎ ফলাফল পর্যালোচনা করে উন্নতি করা। এগুলো একটু ডিটেলস আপনারা দেখবেন, ঠিক আছে। তারপর যে বিষয় সেটা হচ্ছে কি সম্পদ, সম্পদ সম্পর্কেও জানতে পারে। সম্পদ হচ্ছে কি যে সমস্ত দ্রব্যের হচ্ছে কি আছে উপযোগ আছে এবং যোগান সীমিত, সরি এখানে গ হয়ে গেছে, তো এটা এটা অহস্তান্তরযোগ্য হবে আর কি, ঠিক আছে, ওকে, অহস্তান্তরযোগ্য। তারপরে হচ্ছে কি এবং যা মানুষের প্রয়াসে সৃষ্ট তাকে হচ্ছে কি বলবে সম্পদ বলবে, ঠিক আছে। তো আবার এখন আবার অনেক সময় কোশ্চেন হয় যে উপযোগ কি, উপযোগটা হচ্ছে কি কোনো দ্রব্যের মানুষের অভাব মোচনের ক্ষমতাকেই কি বলে উপযোগ বলে। তারপর হচ্ছে সম্পদের হচ্ছে কি রূপান্তর যোগ্যতা, এটা তো মোটামুটি জানি, একটি সম্পদকে হচ্ছে অন্য সম্পদে রূপান্তর করার ক্ষমতাকেই হচ্ছে কি বলে সম্পদের রূপান্তর যোগ্যতা বলে। এগুলোর একটু উদাহরণ আপনারা বই থেকে দেখে নেবেন, আরো আছে, ঠিক আছে। তারপর তারপর হচ্ছে কি মানবীয় সম্পদ, এটা একটা খুব কমন কোশ্চেন। মানবীয় সম্পদগুলা কোনগুলা মোটামুটি জানি, আমাদের যে অন্তর্নিহিত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মানবীয় সম্পদের মধ্যে পড়ে, যেমন হচ্ছে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদিও হচ্ছে কি মানবীয় সম্পদ। তারপরে হচ্ছে কি অমানবীয় সম্পদগুলা কি কি, অর্থাৎ অমানবীয় সম্পদ হচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে এগুলো সবই কি অমানবীয় সম্পদ। আর পারিবারিক আয় কি, পারিবারিক আয় তো জানি যে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা হচ্ছে শ্রমের বিনিময়ে যে অর্থ বা ক্রয় ক্ষমতা অর্জন করে তাকেই হচ্ছে কি পারিবারিক আয় বলে, ঠিক আছে। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আর্থিক আয় কি, আর্থিক আয়টা হচ্ছে দেশের প্রচলিত মুদ্রা অর্জন করাই হচ্ছে আর্থিক আয়, অর্থাৎ আমরা যে নগদ টাকা, ব্যাংক ড্রাফট, চেক যাই ইনকাম করি সেটাই হচ্ছে আর্থিক আয়। আর প্রকৃত আয়টা কি পরিবারের ভোগ্য দ্রব্য বা ও সেবাক্রম দ্বারা গঠিত আয়কে হচ্ছে কি বলে প্রকৃত আয় বলে। আর এটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ প্রকৃত আয় আর একটা হচ্ছে কি পরোক্ষ প্রকৃত আয়। এগুলোও একটু ডিটেলস আপনারা জেনে যাবেন। আর মানসিক আয়টা কি, অর্থাৎ অর্থ ব্যয় করে প্রকৃত আয় থেকে যে মানসিক তৃপ্তিটা পাওয়া যায় সেটাকেই বলা হবে কি মানসিক আয়। তারপর যে বিষয়গুলা আরো কিছু বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে যে কাজ সহ, এই গৃহ ব্যবস্থাপনা থেকে আরো কয়েকটা কোশ্চেন আর কি দেখে যাবেন, সেটা হচ্ছে কাজ সহজীকরণের যে বিষয়গুলা, শক্তি সঞ্চয়, সময়, এই বিষয়গুলো একটু পাশাপাশি কি আপনারা দেখবেন, ঠিক আছে, কিভাবে শক্তি সঞ্চয় করে রাখা যায়, কাজ কিভাবে সহজ করা যায়, সেখানে হচ্ছে কাজ সহজ করার কয়েকটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলো আপনারা একটু ডিটেলস দেখে যাবেন আর কি, ঠিক আছে, যদি জিজ্ঞেস করে। তারপরে কি আসবাবের স্থায়িত্ব কিসের উপর আসলে নির্ভর করে, তো সেক্ষেত্রে হচ্ছে কি স্থায়িত্ব নির্ভর করে হচ্ছে উপকরণ, নির্মাণ কৌশল, পলিশ এবং যত্নের উপর। তারপরে হচ্ছে আসবাবপত্রের ক্ষেত্রে হচ্ছে কি কি বিষয়, যে মানে অনুপাত, তারপরে সমানুপাত, তারপরে হচ্ছে ভারসাম্য, ছন্দ, এই বিষয়গুলো হচ্ছে ডিটেলস দেয়া আছে, এগুলো একটু আপনারা দেখবেন। যেমন কোশ্চেন করতে পারে যে সমানুপাত কাকে বলে, অর্থাৎ দুটি জিনিসের পারস্পরিক মিলনকে কি বলবে সমানুপাত বলে। প্রত্যক্ষ সমতা কাকে বলে, কেন্দ্র স্থির রেখে দুই দিকে সমান গুরুত্বের জিনিস রাখা হলে তাকে হচ্ছে কি বলে প্রত্যক্ষ সমতা বলে, ঠিক আছে। অর্থাৎ কেন্দ্র স্থির রেখে দুই দিকে সমান গুরুত্বের যদি জিনিস রাখা হয়,
ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যক্ষ সমতা বলে। এগুলো উদাহরণ আপনারা দেখবেন। পরে আসবাবপত্র বিন্যাস সেই স্থাপত্যের সাথে মানানসই যে বিষয়টি, এটা ব্যাখ্যা করো। যদি এই কোশ্চেনটা আসে তখন বলতে হবে যে আসবাব সজ্জা স্থাপত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্থাপত্য অনুযায়ী আসবাব বিন্যাস করলে কি হয়, কক্ষের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন ভারী ও বড় আসবাব হচ্ছে দেয়ালের সাথে সমান্তরাল ভাবে এবং ছোট আসবাব হচ্ছে কি করলে কোনাকুনি ভাবে রাখলে কক্ষটি আকর্ষণীয় মনে হয়। ছোট ঘরের জন্য ছোট ও বড় ঘরের জন্য বড় আসবাব হচ্ছে কি মানানসই। ঠিক আছে, সেটাকেই হচ্ছে কি বলবে, যদি কোশ্চেন থাকে যে স্থাপত্যের সাথে মানানসই এই বিষয়টা ব্যাখ্যা করো, তখন এটা অ্যান্সার দিতে হবে। আবার বলতে পারে যে আসবাবে কি ভারসাম্য, ঠিক আছে, ভারসাম্য কিভাবে আনা যায়, তো তখন আপনাকে অ্যান্সার করতে হবে যে কক্ষের একদিকের সঙ্গে অন্য দিকের এবং মাঝখানের ও কর্নারের আসবাবের মধ্যে সমতা বজায় রাখাকেই কি বলবে, ভারসাম্য বলে। দুই পাশে সমান গুরুত্বের জিনিস থাকলে তা হবে কি প্রত্যক্ষ ভারসাম্য, আর অসম গুরুত্ব থাকলে তা হবে কি পরোক্ষ ভারসাম্য। মানে এক পাশে ছোট দিলেন আর এক পাশে কি বড় থাকলো, মানে অসম গুরুত্বপূর্ণ আর কি, মানে দুই পাশে সমান না, সেটাকে হচ্ছে কি পরোক্ষ ভারসাম্য, পরোক্ষভাবে এটা ভারসাম্য বিরাজ করা যায়। তারপরে কি তারপরে হচ্ছে কিছু কোশ্চেন তো আছে, সেটা হচ্ছে যে মোটামুটি এটা আমরা সবাই জানি, শিল্পকলার নীতি, শিল্পকলার উপাদান। ঠিক আছে, এটা কোশ্চেন আপনার হয়ই, বিশেষ করে এই কোশ্চেনটা আপনার মানে একটা কমন কোশ্চেনের মধ্যে পড়ে যে শিল্পকলার 5টা উপাদানগুলো বলো, শিল্প নীতির 5টা উপাদান, পোশাকের শিল্প নীতির 5টা উপাদান বলো, পোশাকের শিল্পকলা শিল্প উপাদানের 5টা উপাদান বলো। ঠিক আছে, তো এই জিনিস ওই 5টা উপাদানই হচ্ছে ইন ডিটেলস আপনারা জেনে যাবেন। আমি জাস্ট এখানে সংক্ষেপে কয়েকটা নিয়ে আসছি। রেখা, যেমন এখানে রেখার ব্যবহার কি কি, পোশাকে বিভিন্ন ধরনের রেখার ব্যবহারে বৈচিত্র্য সৃষ্টি করে এবং দৃষ্টিনন্দনতা বৃদ্ধি করে। বিশেষ করে রেখার কয়েকটা প্রকারভেদ আছে, যেমন খাড়া রেখা, ভার্টিক্যাল লাইন যেটাকে বলে, কোশ্চেন হইতে পারে হরিজন্টাল লাইন। ভার্টিক্যাল লাইনের কাজ কি, শরীরকে হচ্ছে লম্বা ও চিকন দেখায় ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, মানে খাড়া রেখা যেটা। আর সমান্তরাল যেটা রেখা সেটা কি শরীরকে ছোট ও মোটা দেখায়। তো সেক্ষেত্রে হচ্ছে যদি বলে যে যে চিকন তাকে আসলে কোন ধরনের ড্রেস পরলে আসলে তাকে একটু স্বাভাবিক মনে হবে, অবশ্যই বলতে হবে যে হরিজন্টাল লাইন। ঠিক আছে, আর বক্ররেখা কি, বক্ররেখার কাজটা কি, যেমন বক্ররেখাটা কি ঢেউ খেলানো ধরনের যে রেখাটা, সেটাকে আমরা কি বলবো, কার্ভড লাইন বলবো। কোশ্চেন বলতে পারে যা পোশাককে কি করবে, নরম নারীত্বপূর্ণ শোভন রূপ দিবে এবং এটি আপাত দৃষ্টিতে কি করবে, দৈর্ঘ্য কমাবে। তারপরে হচ্ছে যদি বলে তির্যক রেখা, মানে এইভাবে ভাবে যেটা ডায়াগোনাল লাইন, এই তির্যক রেখা কি ব্যবহারের মাধ্যমে কোনো কিছুর কি দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি পায়, এটি হচ্ছে কি গতিশীলতার অনুভূতি দেয়। কোনাকুনি যে রেখা সেটা কি অ্যাঙ্গুলার লাইন, শক্ত ও দৃঢ় ভাব প্রকাশ করবে কোনাকুনি যে লাইন আছে। তারপর হচ্ছে কি জিগজ্যাগ রেখা, জিগজ্যাগ রেখার কাজটা কি, এটা হচ্ছে প্রাণবন্ততা ও উচ্ছ্বাস প্রকাশ করে। ঠিক আছে, তারপরে জমিন যদি আসে তাহলে কি বস্তুর উপরিভাগে যে নিজস্ব বিশেষত্ব, এটাকেই কি বা অনুভূতিকে কি বলবে, জমিন বলবে। জমিন পোশাক ব্যবহারকারী শারীরিক গঠনকে ছোট ও বড় দেখাতে পারে, যেমন মসৃণ জমিন, স্মুথ যে টেক্সচার সেটা কি মোটা মানুষকে ছোট ও পাতলা দেখায়, মানে মসৃণ যদি থাকে। আর খসখসে যে জমিনটা আছে, রাফ টেক্সচার যেটাকে বলে, সেটা হচ্ছে কি রোগা মানুষকে ভারী ও বড় দেখাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এটা তো বললামই যে শিল্পকলার নীতি, শিল্পকলার উপাদান, এটা মানে কম্পালসারি আপনাকে জেনেই যেতে হবে, না জানলেই না, ঠিক এরকম আর কি। তো শিল্পকলার নীতির মধ্যে কি কি আছে, অনুপাত, সমতা, ছন্দ, মিল, প্রাধান্য। তো অনুপাতের সমতার মধ্যে যদি দেখা যায়, যেমন সমতার মধ্যে কি কি সমতা আছে, প্রত্যক্ষ ভারসাম্য, আর একটা কি পরোক্ষ ভারসাম্য। প্রত্যক্ষ ভারসাম্য কি পোশাকের উভয় পাশে সমান গুরুত্ব নকশা যদি থাকে সেটাকে আমরা বলবো কি প্রত্যক্ষ ভারসাম্য। আর অপ্রত্যক্ষ ভারসাম্যটা কি, যদি পোশাকের উভয় পাশে একই রকম না হলেও দৃষ্টিতে ভারসাম্যপূর্ণ লাগে, তাকে হচ্ছে অপ্রত্যক্ষ ভারসাম্য বলে। তারপরে কি আছে, অনুপাত বা সঙ্গতি, দুটি বস্তুর পারস্পরিক সমন্বয়ের মধ্যে যে সঠিক মিলন থাকে তাকে হচ্ছে কি বলবে, সঙ্গতি বা অনুপাত বলে। সঠিক অনুপাত পোশাকে সৌন্দর্য আনে এবং অঙ্গ সৌষ্ঠব কি বজায় রাখে। ছন্দটা কি, ছন্দটা হচ্ছে
সুশৃঙ্খল গতিবিধির প্রকাশ এবং অনুভূতিকে হচ্ছে ছন্দ বলে। এর প্রধান বৈশিষ্ট্য হলো গতি ও পুনরাবৃত্তি, অর্থাৎ পোশাকের রেখা, রং, নকশার পুনরাবৃত্তির মাধ্যমে কি করা যায়, ছন্দের সৃষ্টি করা যায়। অনেক সময় দেখা যায় না যে ওড়নার মধ্যে দুই তিনটা কালার থাকে, এটা দিয়ে কি মানে পোশাকের যদি ড্রেসের মধ্যে যদি দুইটা কালার থাকে, এটা ভ্যারিয়েশন মানে ছন্দ একটা তৈরি করা যায়। মিল বা সমন্বয়, হারমোনি কি, পোশাকে একটি অংশের সাথে অন্য অংশের মিলন বা সামঞ্জস্যকে কি বলে, মিল বলে। যেমন রং, রেখা, নকশা, গঠন পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হলে পোশাকে কি হয়, দৃষ্টিনন্দন সৃষ্টি হয়। আর হচ্ছে কি প্রাধান্য, লাস্ট যেটা, পোশাকে বিশেষ আকার, রং, নকশা, গঠনের মাধ্যমে যে কেন্দ্রবিন্দু সৃষ্টি করা যায় তাকেই হচ্ছে কি বলবে, প্রাধান্য বলবে। প্রাধান্যর মাধ্যমে পোশাকে বিশেষ অংশের দিকে দৃষ্টি আকর্ষণ করা যায়। ঠিক আছে, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কি এখানে আমি কিছু হচ্ছে মানে মাতৃত্ব, তারপরে হচ্ছে কিশোর বা এই জিনিসগুলো, চাইল্ড ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে, আপনারা হচ্ছে এগুলা ডিটেলস আকারে আপনারা শিখে যাবেন। আমি জাস্ট নমুনা কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। যেমন হচ্ছে প্রজনন কি, এটা মোটামুটি আমরা সবাই জানি, যে প্রক্রিয়ায় প্রাণী হচ্ছে কি নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে এবং বংশের ধারাবাহিকতা বজায় রাখে, তাকেই হচ্ছে কি প্রজনন বলে। ইস্ট্রোজেন হরমোন আসলে কোথা থেকে নিঃসৃত হয়, এটা যদি কোশ্চেন থাকে, মোটামুটি আমরা তো জানি ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি টেস্টোস্টেরন। ঠিক আছে, কোশ্চেন এরকম হইতেই পারে যে হরমোন চেঞ্জগুলা, এই হরমোনগুলা কি কি। তো এই ইস্ট্রোজেন হরমোন হচ্ছে কি কোথা থেকে হয়, ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। তারপরে হচ্ছে যদি কোশ্চেন এরকম কোশ্চেন থাকতে পারে যে পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে আসলে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়। আপনাদের কিন্তু এবার কিন্তু এমসিকিউতেও কিন্তু এই কোশ্চেনটা আসছিল যে গোনাডোট্রপিক হরমোন নিয়ে আর কি একটা কোশ্চেন ছিল। তারপরে হচ্ছে কি নিষেক কি, নিষেকটা হচ্ছে কি পরিণত শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকেই হচ্ছে কি বলে, নিষেক বলে। ঠিক আছে, তারপর হচ্ছে নবজাতক কাল, এটা একটু জেনে যাবেন। নবজাতক কাল কোশ্চেন যদি বলে তাহলে হচ্ছে 2 সপ্তাহ, হচ্ছে জন্মের 2 সপ্তাহকেই হচ্ছে কি বলবে, নবজাতক কাল বলে। তারপরে হচ্ছে অ্যাপগার টেস্ট, এটা খুব মানে এটা দিয়ে আসলে বোঝা যায় নবজাতকের অবস্থান, আর এটা একটু জেনে যাবেন, যদি কোশ্চেন হইতেই পারে অ্যাপগার টেস্টটা কি। তো শিশুর চেহারা, নারীর গতি, সক্রিয়তা, সহজাত প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস দেখে স্বাস্থ্য নির্ণয়ের যে পরীক্ষাটা, এটাকেই হচ্ছে কি অ্যাপগার টেস্ট বলে। এটার একটা মানদণ্ড আছে, তো এটা আপনারা হচ্ছে বইয়ে ইন ডিটেলস একটু দেখে যাবেন। ঠিক আছে, যদি কোশ্চেন হয়। তারপরে হচ্ছে কি শিশুর সুস্থতা কার উপর নির্ভর করে, বেসিক্যালি হচ্ছে কি প্রসূতি মায়ের সুস্থতার উপরে নির্ভর করে। শাল দুধ কেন হচ্ছে শিশুর জন্য গুরুত্বপূর্ণ, এটা তো জানেনই, এটাকে হচ্ছে প্রথম টিকা বলা হয়। এটা অবশ্যই মানে এটা আপনাকে প্রথমেই এটা অ্যান্সার দিতে হবে যে প্রথম টিকা, রোগ প্রতিরোধের যে প্রথম টিকা, শিশুর প্রথম টিকা কোনটা, তখনই বলতে হবে শাল দুধ, যেটা হচ্ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে, এটাকে আবার অনেক সময় শাল দুধ না বলে বলতে পারে কোলেস্ট্রাম। ঠিক আছে, তখন আপনাকে ওটা বুঝে নিতে হবে। ঠিক আছে, যে এটাকে শাল দুধ বলে। অনেক সময় আমি এমসিকিউতে কিন্তু এই কোশ্চেনটা দিছি, তো অনেকেরই জানার কথা। তারপরে হচ্ছে কি নবজাতককে আসলে কোন কোন টিকা দিতে হয়, তো এটাও জেনে যাবেন, যে যেমন বিসিজি, তারপর হচ্ছে ডিপিটি, হ্যাপাটাইটিস বি, পিসিভি, ওপিভি, তারপর হচ্ছে এমআর, হাম ইত্যাদি টিকা দিতে হয়। আর কোন রোগের জন্য আসলে কোন টিকাটা দিতে হয়, যেমন বিসিজি কি হচ্ছে যক্ষা, ঠিক আছে, যক্ষা রোগের জন্য দেয়। ডিপিটি ধনুষ্টঙ্কার। ঠিক আছে, এই একটু ডিটেলস আপনারা দেখে যাবেন। আবার কোন বয়সে কোন মানে কয় মাসে হচ্ছে কোন টিকাটা দিতে হয়, কতদিন পরে হচ্ছে কোন টিকাটা দিতে হয়, এগুলো আপনারা একটু ইন ডিটেলস দেখবেন। তারপরে কি বর্ধন, বর্ধন আর বিকাশ, এটা খুব কমন একটা কোশ্চেন, এটা কোশ্চেন করতেই পারে। বর্ধন হচ্ছে কি দৈহিক কাঠামোগত পরিবর্তন, যা হচ্ছে দৃশ্যমান পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে বর্ধন। আর বিকাশ কি, বিকাশ হচ্ছে আচরণের মাধ্যমে প্রকাশিত পরিবর্তনগুলোকেই হচ্ছে কি বিকাশ বলে। তারপর যেটা আছে নবজাতক কাল, এটা তো বললামই 2 সপ্তাহ বা 14 দিন। নবজাতকের যে ব্যাবিনেস্কি প্রতিক্রিয়াটা কি, এটাও অনেক সময় কোশ্চেন করতে পারে, যে ব্যাবিনেস্কি প্রতিক্রিয়াটা সম্পর্কে ধারণা আছে কিনা বা জানো কিনা। ঠিক আছে, তখন বলতে হবে যে নবজাতকের পায়ের গোড়ালিতে স্পর্শ করলে, আঙ্গুল প্রসারিত হলে তাকেই হচ্ছে কি ব্যাবিনেস্কি প্রতিক্রিয়া বলে। শিশুর আদি প্রতিক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া কি কি,
কোশ্চেনে কিন্তু ছিল প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে। তো আপনাদের মেইন কোশ্চেনেও ছিল, এখানেও কোশ্চেন কিন্তু হতে পারে, ঠিক আছে। আদি প্রতিবর্তী ক্রিয়াগুলা কি কি? যেমন জন্মগতভাবে কিছু শিশু কিছু শক্তি নিয়ে আসে যা অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে, এগুলাই হচ্ছে কি প্রতিবর্তী ক্রিয়া, আসলে আদি প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন হচ্ছে পায়ের আঙ্গুল সম্প্রসারণ, তারপরে হচ্ছে হাতে কি ধরা, কোনো কিছু ধরা, তারপরে হচ্ছে হাত পা ছোড়া, পদচারণা করা, এগুলাই হচ্ছে কি প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে কি মর রিফ্লেক্সটা কি, নবজাতকের হচ্ছে হাত পা ধনুকের মতো ঊর্ধ্বে বেঁকে যাওয়াকে হচ্ছে মর রিফ্লেক্স বা আলিঙ্গন রূপে প্রতিবর্তী ক্রিয়া বলে। হঠাৎ শব্দ বা মাথার অবস্থান পরিবর্তন করলে এটা দেখা যায়। জন্ম পরবর্তী 6 থেকে 7 মাসে এটা কি হয়, বিলুপ্ত হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এবার একটু খাদ্য রিলেটেড কিছু কোশ্চেন হচ্ছে, খাদ্য কি, সুষম খাদ্য কি, এটা হচ্ছে কমন কোশ্চেন। এখান থেকে তো আপনাকে পড়তেই হবে কম্পালসারি। বিশেষ করে আপনি যদি ফুড অ্যান্ড নিউট্রিশনের যদি না হন, ঠিক আছে, তো আপনাকে হচ্ছে এই কমন কোশ্চেনগুলাই হচ্ছে বেশি ধরবে, যে মানে আপনার সাবজেক্ট যদি ফুড অ্যান্ড নিউট্রিশন না হয়। আর যার সাবজেক্ট ফুড অ্যান্ড নিউট্রিশন তাকে হয়তো এর চেয়ে একটু ডেপথ কোশ্চেন করবে আর কি, ঠিক আছে। তো কমন কোশ্চেন কি কি, খাদ্যের উপাদানগুলা কি, ঠিক আছে। তারপরে হচ্ছে সুষম খাদ্য কি, ঠিক আছে, কোন খাদ্যের অভাবে কি রোগ হয় এটা। তারপরে হচ্ছে আমাদের খাবারের চার্টটা অবশ্যই আপনারা দেখবেন, যে আসলে সুষম খাদ্যের মধ্যে কোন খাদ্যগুলো কি পরিমাণে, কতটুকু পরিমাণে আপনাকে করতে হবে। বিশেষ করে হচ্ছে 4:1:1, যেটা হচ্ছে শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। তো এটার অনুপাতটা আসলে কি হওয়া উচিত, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে যাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে খাদ্যের উপাদানগুলা কি কি, এটা একটা কমন কোশ্চেন, যে 6টা উপাদান আছে। বেসিক্যালি হচ্ছে 6টা উপাদান বলে, কিন্তু এখন হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি 2টা উপাদান বলি। একটা হচ্ছে যদি 2টা বলেন সেক্ষেত্রে হচ্ছে এক্সপ্লেন করে দিবেন, স্যার খাদ্যের উপাদান হচ্ছে প্রধানত 2 প্রকার, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তারপরে বলবেন যে এটাকে আবার তিনটা ভাগে হচ্ছে ভাগ করা হয়েছে। আর যদি বলেন যে আসলে প্রধানত 6টা, এটা বললেও সমস্যা নাই, এটাও বলতে পারেন। আবার আপনাকে কোশ্চেন বলতে পারে যে আসলে পানিটা কি কোনো খাদ্য উপাদান কিনা। এটা আমি একটা আসলে প্রোগ্রামে গেছি, তো তখন আসলে এই কোশ্চেনটা আমি দেখছিলাম যে এটাকে কি খাদ্য উপাদান বলা যায় কিনা। আসলে এটাকে খাদ্য উপাদান বলা যায়, কারণ হচ্ছে আমাদের শরীরের হচ্ছে কোষের হচ্ছে আপনার 60 to 70% হচ্ছে পানি। আবার আমাদের হচ্ছে শরীরের হচ্ছে বেশিরভাগই হচ্ছে পানি। তারপরে হচ্ছে এবং হচ্ছে মানে টোটালটাই হচ্ছে 70% পানি থাকাটা হচ্ছে কি মানে মোটামুটি কোষকে হচ্ছে সতেজ রাখে। তো এই কারণে হচ্ছে দেখা গেছে পানিটাও হচ্ছে কি খাদ্য উপাদানের একটা উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট একটা উপাদান, ঠিক আছে, বলতে হবে। তারপর হচ্ছে সুষম খাদ্যটা কি, কোন খাদ্য কতটুকু পরিমাণে হচ্ছে থাকতে হবে, এই জিনিসগুলা হচ্ছে আপনারা হচ্ছে দেখবেন। অপুষ্টি বলতে কি বুঝো, এই অপুষ্টি আসলে যে বিশেষ করে হচ্ছে এটা তো সিলেবাসেও ছিল, আইডিডি, তারপরে হচ্ছে পিএম, প্রোটিন ম্যালনিউট্রিশন, এটা। তারপরে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে আইডিএ, আয়োডিনের অভাব, তারপরে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে দেখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিটামিন ও খনিজ পদার্থের আসলে কাজটা কি, এটাও হচ্ছে দেখতে হবে। ভিটামিনের আসলে রোগ প্রতিরোধ, হাড় দাঁত শক্ত করা। আর খনিজ পদার্থের আসলে কাজটা কি, এটাও হচ্ছে কি আপনারা দেখে যাবেন। আর প্রাণীজ উদ্ভিদ প্রোটিনের মধ্যে পার্থক্যটা কি, এটাও দেখবেন। আর হচ্ছে এই যে পানি শরীরের জন্য আসলে কেন গুরুত্বপূর্ণ, পানি হচ্ছে শরীরে 70% গঠন করে, পাচন, তাপ নিয়ন্ত্রণ, পুষ্টি পরিবহন করে, বজ্র নিষ্কাশন করে। সো এই কারণে হচ্ছে পানি খুব গুরুত্বপূর্ণ। পানির অভাবে হচ্ছে কি শুষ্ক হয়ে যায়, কার্যকারিতাও কি কমে যায়। তারপর হচ্ছে খাদ্যে ভেজাল থাকলে কিভাবে চিনবেন, এই বিষয়গুলা দেখবেন। আর হচ্ছে খাদ্য সংরক্ষণের উপায়গুলা কি কি, এটাও কোশ্চেন করতে পারে। যেমন হচ্ছে ক্যানিং, শুকনা করা রাখা, ঠান্ডা করা, ফ্রিজিং করা, স্টেরিলাইজেশন করা, এগুলা হচ্ছে দেখবেন ডিটেলস। রান্নার সময় আসলে কিভাবে রান্না করলে হচ্ছে পুষ্টিগুণ বজায় রাখা যায়, এই জিনিসগুলা দেখবেন। আর খাদ্যের শক্তিমূলক, গঠনমূলক, নিয়ামক উপাদানগুলা কি কি, এগুলা হচ্ছে দেখবেন। এগুলা হচ্ছে যাদের ফুড অ্যান্ড নিউট্রিশন হচ্ছে কম্পালসারি না ওদের জন্য, আর যাদের ফুড অ্যান্ড নিউট্রিশন হচ্ছে কম্পালসারি তারা মোটামুটি এর বাইরেও হচ্ছে আপনারা ফুড রিলেটেড যাবতীয়
জিনিসগুলো দেখবেন, কোনটায় কি উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে জেনে যাবেন। তাছাড়া হচ্ছে বেসিক্যালি হচ্ছে নিরাপদ খাদ্য কি, খাদ্য নিরাপত্তা কি, এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখবেন। আর আদার্স মোটামুটি আপনার সাবজেক্ট রিলেটেড যা যা আছে সব মোটামুটি আপনারা দেখে যাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আপনাদের সাথে হচ্ছে এখানেই সমাপ্ত। সবাই ভালো করেন, আশা করি সবাই হচ্ছে টিকেন, যদিও সবাই টিকবেন না, হয়তো হবে না, সমস্যা নাই, ভবিষ্যতে আরো বেটার অপরচুনিটি আসবে, মন খারাপ করার আসলে কিছু নাই। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।